প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে বাজেট সম্পর্কে আলোচনা করব। অর্থ পরিকল্পনার প্রধান কৌশল হচ্ছে বাজেট। বাজেট কথাটি এসেছে ফরাসি শব্দ বাজেট থেকে। তাহলে কি শব্দ? ফরাসি শব্দ থেকে এসেছে। এটির অর্থ হচ্ছে আয় ও ব্যয়ের আনুমানিক হিসাব। নির্দিষ্ট সময়ে আয় অনুযায়ী ব্যয় ও সঞ্চয় করা পূর্ব পরিকল্পনাকে বাজেট বলে। এটি হচ্ছে সচেতনভাবে অর্থ ব্যয়ের একটা নির্দেশিকা। বাজেটই পারে একমাত্র আয় ও ব্যয়ের সমতা রক্ষা করতে। তাই বলা যায় এ বাজেট ইজ এ প্ল্যান ফর ফিউচার এক্সপেন্ডিচার কিপিং ইন ভিউ দ্য গোলস অফ দ্য ফ্যামিলি অ্যান্ড ইটস লিমিটেড ইনকাম। অর্থাৎ পরিবারের লক্ষ্যসমূহ অর্জন করার জন্য সীমিত সম্পদের খসড়া বা পরিকল্পনাটাই হচ্ছে বাজেট। আরেকবার বলি, পরিবারের লক্ষ্যসমূহ অর্জন করার জন্য সীমিত সম্পদের ভবিষ্যৎ খরচের খসড়া বা পরিকল্পনাই হচ্ছে বাজেট। দুইটি বিষয়ের উপর ভিত্তি করে বাজেট করা হয়। একটি হচ্ছে অর্থ, অন্যটি হচ্ছে সময়। তাহলে কয়টি বিষয়ের উপর ভিত্তি করে বাজেট করা হয়? একটি হচ্ছে অর্থ, অন্যটি হচ্ছে সময়। অর্থের উপর ভিত্তি করে বাজেট হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সুষম বাজেট, দুইয়ে উদ্বৃত্ত বাজেট, তিনে ঘাটতি বাজেট। তাহলে আগে আমরা জানবো যে এই সুষম বাজেট কি বা সুষম বাজেট কাকে বলে। আয় ও ব্যয়ের সমতা রক্ষা করে যে বাজেট সেটাই হচ্ছে সুষম বাজেট। আয় ও ব্যয়ের সমতা রক্ষা করে যে বাজেট সেটা হচ্ছে সুষম বাজেট। এরপর আসবো আমরা উদ্বৃত্ত বাজেট। উদ্বৃত্ত বাজেটটা কি? যে বাজেটের আয় বেশি ব্যয় কম, অর্থাৎ মাসে একটা খরচে পড়ে তার কাছে কিছু টাকা আরো বেশি রয়ে যায়, সেটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। এরপর হচ্ছে ঘাটতি বাজেট। ঘাটতি বাজেটটা হচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি। দেখা যাচ্ছে যে একজন লোক তার মাসে ইনকাম 10,000 টাকা, কিন্তু সে খরচ করছে 12,000 টাকা বা তারও বেশি। তার এই যে বাড়তি যে টাকাটা অন্যের কাছ দিয়ে তার ধার নিতে হচ্ছে, এটাই হচ্ছে ঘাটতি বাজেট। এরপর আমরা আসবো এই যে সময়। এই সময়ের উপর ভিত্তি করে বাজেট চার প্রকার। একটা হচ্ছে দৈনিক বাজেট, দুইয়ে সাপ্তাহিক বাজেট, তিনে মাসিক বাজেট, চারে বার্ষিক বাজেট। তাহলে সময়ের উপর ভিত্তি করে বাজেট কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে দৈনিক বাজেট, সাপ্তাহিক বাজেট, মাসিক বাজেট এবং বার্ষিক বাজেট। প্রথমে আমরা আসবো যে দৈনিক বাজেটটা কি। দৈনিক আয় ব্যয়ের ভিত্তিতে যে বাজেট করা হয় সেটা হচ্ছে দৈনিক বাজেট। সপ্তাহের আয় ব্যয়ের ভিত্তিতে যে বাজেট করা হয় সেটা হচ্ছে সাপ্তাহিক বাজেট। এবং মাসিক আয় ব্যয়ের ভিত্তিতে যে বাজেট করা হয় সেটা হচ্ছে মাসিক বাজেট। আর বছরের আয় ব্যয়ের ভিত্তিতে যে বাজেটটা করা হয় সেটা হচ্ছে বার্ষিক বাজেট। তাহলে আমরা জানলাম অর্থের উপর ভিত্তি করে বাজেট কয় প্রকার এবং সময়ের উপর ভিত্তি করে বাজেট কয় প্রকার। এরপর আমরা
জানবো যে বাজেটের কিছু কিছু সুবিধা থাকে এবং সীমাবদ্ধতা থাকে। সেই সুবিধাগুলো কী কী এবং সীমাবদ্ধতাগুলো কী কী। বাজেটের সুবিধা: বাজেট আয় ব্যয়ের সমতা রক্ষা করে। বাজেটের মাধ্যমে আয় ব্যয় সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়। এটি আয় বুঝে ব্যয় করতে শেখায়, অর্থের অপচয় রোধ করে। বাজেটের মাধ্যমে সঞ্চয় করার মনোভাব গড়ে ওঠে। বাজেট পরিবারের মান ও মূল্যবোধ বজায় রেখে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে। বাজেট অর্থ ছাড়াও অন্যান্য সম্পদ ব্যবহারের দিক নির্দেশনা দেয়। বাজেট করা থাকলে পণ্য ক্রয় করতে সময় ও শক্তি অপচয় কম হয়। এরপর আমরা আসি বাজেটের সীমাবদ্ধতা। বাজেটের কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো কি কি। একটি বাজেট অপর্যাপ্ত আয়কে পর্যাপ্ত করতে পারে না। পরিবারের সদস্যরা ইচ্ছামতো খরচ করতে পারে না। পণ্যের মান ও দাম যাচাইয়ের জন্য বিভিন্ন দোকানে খোঁজ নিতে হয়। এরপর আমরা আসবো যে একটা বাজেট তৈরি করতে গেলে তার কতগুলো খাত থাকে। খাতগুলো না জানলে আমরা একটা বাজেট তৈরি করতে পারবো না। বাজেটের খাতগুলো কি কি? বাজেটের প্রথম খাত হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, যোগাযোগ, পত্রিকা, সঞ্চয়, অন্যান্য খরচ। আরেকটা আছে দান ও যাতায়াত। বাজেটের প্রথম এবং প্রধান খাতটা হচ্ছে খাদ্য। আয়ের একটা বিশেষ অংশ এই খাদ্য খাতে ব্যয় হয়। যদি আমরা খাদ্য খাতে খরচ একটু কমিয়ে নেই তাহলে পরিবারের সদস্যরা অপুষ্টিতে ভোগে। এই খাদ্য খাতের ভিতর আমাদেরকে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে মাসিক বাজার, একটা হচ্ছে দৈনিক বাজার। মাসিক বাজারের ভিতর চাল, আটা, গম, তেল, চিনি, মশলা, নুডলস ইত্যাদি। এবং দৈনিক যে বাজার তার ভিতর হচ্ছে মাছ, মাংস, ডিম, শাকসবজি এগুলো। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে পরিবারের সদস্যরা যেন অপুষ্টিতে না ভোগে এবং পরিবারের যে শিশুরা রয়েছে তাদেরকে যে দামি দামি খাবার কিনে খাওয়াতে হবে এমন নয়। আমরা অল্প দামে খাবার কিনে সেগুলো আমরা বাসায় নিজেরা তৈরি করে খাওয়াতে পারি, এতে শিশুদেরও পুষ্টির চাহিদা বৃদ্ধি পায়। এরপর আসি আমরা বস্ত্র। খাদ্যের পরেই আসে বস্ত্র। প্রতি মাসে বস্ত্র কিনতে হবে এমন নয়, তবে বস্ত্রের জন্য আমাদের একটা বাজেট থাকবে। সেটা দৈনিক পরিধেয় বস্ত্র, বিভিন্ন অনুষ্ঠান উৎসবের জন্য, স্কুল কলেজের ড্রেস, বিছানা চাদর, জুতা, স্যান্ডেল ইত্যাদির জন্য একটা বরাদ্দ থাকতে হবে। এরপর আমরা আসবো বাসস্থান। খাদ্য, বস্ত্র, তারপরে হচ্ছে বাসস্থান। একটা মধ্যবিত্ত পরিবারের আয়ের 15 থেকে 20 ভাগ এই বাসস্থানের জন্য খরচ করা যেতে পারে। নিজস্ব বাড়ি হলে সেটা মেরামত এবং ট্যাক্সের জন্য একটা খরচ আছে, এবং যারা ভাড়া বাড়িতে থাকে তাদের জন্য মাসিক একটা বাড়ি ভাড়া, পানি, বিদ্যুৎ ইত্যাদি খরচ রয়েছে। এরপর আমরা আসবো শিক্ষা খাত। শিক্ষা খাতে খরচের
একটা তারতম্য হয়। এই খাতগুলো স্কুল কলেজের বেতন, পেন্সিল, রাবার ইত্যাদি ক্রয়। যে পরিবারের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি সে পরিবারের শিক্ষা খাতে খরচও বেশি, যে পরিবারের ছাত্রছাত্রীর সংখ্যা কম সে পরিবারের শিক্ষা খাতে খরচও একটু কম। তবে একটা মধ্যবিত্ত পরিবারে আয়ের 5 থেকে 10 ভাগ আমরা শিক্ষা খাতে খরচের জন্য রাখতে পারি। এরপর আমরা আসবো চিকিৎসা। চিকিৎসকের ফি, ওষুধ, হাসপাতালে ভর্তি ফি, রোগ নির্ণয় সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য প্রতিটি পরিবারের উচিত আয়ের জন্য কমপক্ষে 5% বরাদ্দ রাখা। কারণ কে কখন অসুস্থ হয় এ কথা কেউ বলতে পারে না, তাই আমাদের বাজেট করতে গেলে আমাদের 5% কমপক্ষে শিক্ষা খাতের জন্য রাখতে হবে। এরপর আমরা আসবো চিকিৎসা খাতের জন্য রাখতে হবে। এরপর আমরা আসবো যাতায়াত। রিক্সা, বাস, ট্রেন, ট্যাক্সি ইত্যাদিতে যাতায়াত বাবদ একটা খরচ আমাদের রাখতে হবে। তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বর্তমান যুগ প্রযুক্তির যুগ, এই যোগাযোগের জন্য টেলিফোন বিল, মোবাইল ইন্টারনেট বিলের একটা খরচ আমাদের রাখতে হবে। এরপর আসি আমরা পত্রপত্রিকার ভিতর মাসিক, পাক্ষিক বা সাপ্তাহিক পত্রিকা আছে। তারপর আসি আমরা সঞ্চয়, ব্যাংক সঞ্চয়, বীমা, শেয়ার ক্রয় ইত্যাদি। আয় থেকে কমপক্ষে 5% আমাদের সঞ্চয়ের জন্য রাখতে হবে। আর বাজেটই পারে সঞ্চয় করার মনোভাব গড়ে তুলতে। বাজেটের মাধ্যমে আমরা সঞ্চয় করতে শিখি, আর সঞ্চয় করা থাকলে ভবিষ্যতে একটা নিরাপত্তা থাকে। দেখা যাচ্ছে একটা লোক অসুস্থ হয়ে পড়লো, তাকে দেখার কেউ নেই, কিন্তু যদি তার টাকা থাকে তখন দেখার মানুষের আর অভাব হবে না। এরপর আসি দান ও অন্যান্য খরচ। অন্যান্য খরচের ভিতর গৃহ পরিচারিকার বেতন, পরিষ্কারক সামগ্রী, আপ্যায়ন, উপহার ইত্যাদি পড়ে। আর দান ও জাকাত, গরিব মানুষকে দান ও প্রতিষ্ঠানে দান বা জাকাত প্রদানের জন্য কিছু রাখতে হবে। আজকে আমরা এ পর্যন্ত, কিন্তু তার আগে আমরা আবারও দেখব যে আজকে কি কি বিষয় আমি আলোচনা করব। প্রথমে আমরা আসলাম বাজেট কি। অর্থ পরিকল্পনার প্রধান কৌশলটাই হচ্ছে বাজেট। বাজেট কথাটি এসেছে ফরাসি শব্দ থেকে। আর দুইটি বিষয়ের উপর ভিত্তি করে আমরা বাজেট করি, একটি হচ্ছে অর্থ, অন্যটি হচ্ছে সময়। অর্থের উপর ভিত্তি করে বাজেট 3 প্রকার, একটা হচ্ছে সুষম বাজেট, একটা উদ্বৃত্ত বাজেট, আর একটা হচ্ছে ঘাটতি বাজেট। আর সময়ের উপর ভিত্তি করে বাজেট কয় প্রকার? 4 প্রকার। দৈনিক বাজেট, সাপ্তাহিক বাজেট, মাসিক বাজেট এবং বার্ষিক বাজেট। তারপর হচ্ছে বাজেটের কিছু কিছু সুবিধা, বাজেটের সীমাবদ্ধতা। এরপর আমরা আসছিলাম বাজেটের খাত। একটা বাজেট তৈরি করতে গেলে তার কতগুলো খাত লাগে। খাতগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, যোগাযোগ, পত্রিকা, সঞ্চয়, অন্যান্য খরচ, দান ও জাকাত। বাজেটের এই খাতের ভিতর সাধারণত মধ্যবিত্ত পরিবারের 40 থেকে 50% খাদ্য খাতে ব্যয় করে বা রাখতে হয়। চিকিৎসার ক্ষেত্রে এরকম 5%, সঞ্চয়ের ক্ষেত্রে 5%, শিক্ষা খাতে আমাদের কমপক্ষে 15 থেকে 20% আমাদের রাখতে হয়। বাসস্থানের ক্ষেত্রে 15 থেকে 20%, শিক্ষা খাতে হচ্ছে 5 থেকে 10%। তাহলে এভাবে আমরা একটা বাজেট তৈরি করতে পারি। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।